স্বাগতম আমার হেলথ টিভির দর্শক শ্রোতাদের। আমি ডাক্তার অনিরুদ্ধ সর্দার, আবাসিক সার্জন হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে একটি অতি পরিচিত রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রোগটি আমরা সবাই বলে থাকি পিত্তথলির পাথর। আমরা ডাক্তাররা যাকে বলি কোলেলিথিয়াসিস। সাধারণভাবে সব ধরনের ডাক্তারদের এটা ফেস করে, কি মেডিসিন বলেন কি সার্জারি, এমনকি গাইনির অনেক ডাক্তারের কাছেও এই ধরনের রুগী প্রথমে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য যায়, তারপর ওখান থেকে রেফার্ড হয়ে আমাদের কাছে চলে আসে। তো শুরুতেই আমি যেটা বলতে চাই যে পিত্তথলি কি বা এটি কোথায় থাকে। পিত্তথলি হচ্ছে আমাদের শরীরের কলিজা বা লিভারের নিচের অংশে অবস্থিত একটি থলে, যেখানে পিত্তরস জমে থাকে। প্রয়োজন হলে সেখান থেকে পিত্তরস খাদ্যনালীতে গিয়ে খাবার পরিপাকে, বিশেষ করে চর্বি জাতীয় খাবার পরিপাকে সহায়তা করে থাকে। এটা আমাদের পেটের ডান পাশে বুকের খাঁচার নিচে সাধারণত আমরা বলে থাকি। তো পিত্তথলির পাথর কি? পাথর হলো পিত্তথলির মধ্যে শক্ত কিছু পদার্থ ধীরে ধীরে, যেটা পিত্তথলির মধ্যে যে রস থাকে সেই রসের ঘনত্বের তারতম্যের কারণে তৈরি হয়, ধীরে ধীরে বড় হয়ে পাথর আকৃতি ধারণ করে। কিন্তু বাইরে যে পাথর ঠিক সেই রকম পাথর না, তো এক ধরনের শক্ত পদার্থ যা আমরা পিত্তথলির পাথর বা কোলেলিথিয়াসিস বলে থাকি। এখন কথা হলো এটা কেন হয়। আসলে এটা বুঝতে হলে প্রথমে জানতে হবে যে পিত্তথলির মধ্যে যে পিত্ত রসটি থাকে তার উপাদান কি। সাধারণত তাতে অধিকাংশ থাকে পানি। পানির সাথে আর যে দুটি উপাদান পাথর তৈরিতে সহায়তা করে বা দায়ী, সেটা হলো কিছু পিত্তের লবণ বা অ্যাসিড আর চর্বি জাতীয় কিছু পদার্থ, যা আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি কোলেস্টেরল। এই কোলেস্টেরল সাধারণত পানিতে এটা মিশে না, যেমন তেল পানিতে মিশে না। কোলেস্টেরল একটা তেল, এটা পানিতে মিশে না। পিত্ত রসে যে পানি থাকে এটা সাধারণত মিশে না। এই পিত্ত লবণ বা পিত্তের যে অ্যাসিড, এটাকে এই কোলেস্টেরলটাকে বা এই চর্বিটাকে পিত্তের মধ্যে ডুবিয়ে রাখে। তো যদি এই দুটোর অনুপাতের তারতম্য ঘটে, যদি কখনো পিত্ত লবণের বা অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, এই চর্বির পরিমাণ কমে যায় বা কোলেস্টেরলের পরিমাণ কমে যায়, অথবা কোনো কারণে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেল, লবণের পরিমাণ কমে গেল বা অ্যাসিডের পরিমাণ কমে গেল, সেক্ষেত্রে এই পাথর শুরু হয়। প্রথমে এটা পিত্তথলিতে তলানি পড়ে, যেটাকে আমরা বলি বিলিয়ারি সেলাস। এটা পাথরের প্রথম অংশ, যে পানিতে যেমন বালি গুলালে যেমন একটা তলানি পড়ে জমে থাকার কারণে, এটা ধীরে ধীরে শক্ত আকার ধারণ করার পরে পাথর হয়। তো এই লবণের বা এই অ্যাসিডের পরিমাণ, পিত্তের এই অ্যাসিড বা লবণ বেড়ে যাওয়ার কারণ আর চর্বির পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই বা এদের অনুপাতের তারতম্যর কারণে যে পাথরটা হচ্ছে, সেটার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা বলি যে যদি বয়স 40-এর কাছাকাছি বা তার পরবর্তীতে হয়, তখন এটা চর্বির পরিমাণ বেড়ে যায়। কখনো কখনো দেখা গেছে যারা মোটা মানুষ বা ওবেস, তাদের এটা হয়। কখনো কখনো যদি বেশি চর্বি জাতীয় খাবার, আমাদের এখন ফুড হ্যাবিট, আমরা বেশি চর্বি জাতীয় খাবার পছন্দ করি। কখনো কখনো আমরা প্রসেস করা খাবার খাই, যাতে অনেক চর্বি থাকে। অনেক সুস্বাদু খাবার আমরা খাওয়া পছন্দ করি, যাতে চর্বির পরিমাণ বেশি থাকে, যে কারণে এই পাথরটা হয়। আবার হতে পারে যদি কোনো মা সন্তান ধারণের বয়সে থাকে, তাদের হতে পারে। এই সময় তাদের শরীরে একটা রস বা হরমোন বেড়ে যায়, যেটা চর্বির পরিমাণ বাড়িয়ে দিয়ে পিত্তথলিতে পাথর তৈরি করতে সহায়তা করে। আবার কোনো কোনো মা যদি জন্ম বিরতিকরণ পিল খায়, তাদেরও এই পাথর হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। কখনো কখনো দেখা গেছে যে যদি কেউ ওজন কমানোর চেষ্টা করে, হঠাৎ করে অনেক ওজন কমানোর চেষ্টা করছে,
দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, সেক্ষেত্রে পিত্তথলির স্বাভাবিক যে সংকোচনের ক্ষমতা এটা কমে যায়, বা পিত্তথলি তার পিত্ত বের করে দেয় না, অনেকক্ষণ পিত্ত জমে থেকে ওখানে তলানি পড়তে পারে। আবার হতে পারে কিছু কিছু রোগের কারণে, যেমন আমরা বলে থাকি যে যাদের জন্মগতভাবে বা কিছু কারণে রক্তের কণিকা ভেঙে যায়, যার একটা নাম থ্যালাসেমিয়া, কমন রোগ। আবার কিছু রোগ আছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, সিলিয়াক ডিজিজ, এরকম কিছু রোগের কারণেও কখনো কখনো পিত্তথলিতে পাথর হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা কোনো কারণে তার খাদ্য নালীর ক্ষুদ্র অন্ত্রের তিনটা অংশ আছে, একটা হচ্ছে ডিওডেনাম, জেজুনাম, আর একটা আইলিয়াম। এই আইলিয়ামের একটা অংশ কেটে বাদ দিলে ওখান থেকে পিত্ত লবণ বা পিত্তের অ্যাসিডটা ওইখান থেকে শোষিত হয়ে আবার পিত্তথলিতে যায়। তো সে কারণেও যদি কেটে ফেলা হয়, পিত্ত লবণটা ওখানে যাবে না, সে কারণেও পাথর হতে পারে। তো এসবগুলো পিত্তথলিতে পাথর হওয়ার কারণ। এখন কারা এই ঝুঁকিতে আছে বা কাদের এই পাথর বেশি হয়? একসময় বলা হতো 5F, ফিমেল ফেয়ার মানে সুন্দরী, ফার্টাইল মানে তার সন্তান ধারণের বয়স, ফ্যাটি মানে যারা মোটা, বা যাদের 40, যাদের বয়স 40 বা তার উপরে। আরও অনেক কারণ যেগুলো আমি বললাম, যে যারা চর্বি জাতীয় খাবার খায়, সেডেন্ডারি লাইফস্টাইল, এখনকার আমরা অনেকেই কাজকর্ম করি বসে বসে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো, আমাদের চলাফেরা মুভমেন্টগুলো কম হয়, সে কারণেও অনেক সময় পাথর হয় এবং তারা ঝুঁকির মধ্যে আছে। তো এখন এই পাথর হলে আমরা কি করে বুঝবো যে কাদের পাথর আছে বা হয়েছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে রুগী অন্য কোনো কারণে, অধিকাংশ ক্ষেত্রে অন্য কোনো কারণে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার রুটিন চেক আপের কারণে কখনো কখনো আলট্রাসোনোগ্রাম, পেটের একটা আলট্রাসোনোগ্রাম অ্যাডভাইস করে থাকেন, সেক্ষেত্রে দেখা গেল তার পিত্তথলিতে পাথর। এটাকে আমরা বলি ইনসিডেন্টাল ফাইন্ড বা অ্যাক্সিডেন্টালি তার এটা ডায়াগনোসিস হলো, তখন রুগীরা আমাদের কাছে আসে। আবার কেউ কেউ আসে যে খাওয়ার পরে আমার পেট ভরা ভরা থাকে, অল্প খেলেই পেট ভরে যায়। কেউ কেউ আবার বলে থাকেন চর্বি জাতীয় খাবার খেলে, যখন আমি চর্বি জাতীয় খাবার একটু বেশি খাওয়া পড়ে তখন আমার খুব কষ্ট হয়, আমি আর খেতে পারি না। এরকম অনেকেরই কমপ্লেন থাকে। আবার কেউ কেউ বলে থাকে আমার পেটের উপরের পাশে ডাইন অংশে প্রচণ্ড ব্যথা, এই ব্যথাটা কখনো কখনো পিঠের দিকে বা ডাইন কাঁধের ওখানে ছড়িয়ে যায়, এরকম সমস্যা নিয়েও আসে। এই সাথে সাথে কারো কারো বমি থাকতে পারে, কারো কারো খুব অল্প পরিমাণে জ্বরও থাকতে পারে। কখনো কখনো দেখা গেছে যে জন্ডিস নিয়েও কিছু কিছু রুগী আসতে পারে। তো এই গেল একটা রুগীর পিত্তথলির পাথরের নিয়ে আসার তার যে আমরা বলি সিমটম বা সাইন। তো এই রোগটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি যে না তার পিত্তথলিতে পাথর আছে? যদি রুগী এরকম কিছু কমপ্লেন করে যে আমার ব্যথা ব্যথা এরকম ছড়িয়ে যায়, জ্বর, বমি, যদি আমাদের ধারণা থাকে যে আসলে এটা পিত্তথলিতে পাথর হতে পারে, তো সেক্ষেত্রে আমরা একটা সিম্পল টেস্ট, যেটা এখন অনেক অনেক কম খরচেই করা যায় এবং উপজেলা পর্যায়েও অনেকেই করতে পারে, একটা আলট্রাসোনোগ্রাম, সিম্পল একটা আলট্রাসোনোগ্রাম করেই আমরা বুঝে ফেলি যে তার পিত্তথলিতে পাথর আছে। খুব কম ক্ষেত্রে দু একটা মূল্যবান টেস্ট আমরা অ্যাডভাইস করে থাকি, সেটা হচ্ছে এমআরসিপি অথবা সিটি স্ক্যান। এটা ইউজুয়ালি লাগে না, তবে কখনো কখনো আমরা অন্যান্য কিছু রোগ বাদ দেওয়ার ক্ষেত্রে এটাকে আমরা রিফার করি বা অ্যাডভাইস করে থাকি। এখন এই পিত্তথলির পাথর যে ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা হলে সাধারণত ডাক্তাররা আমাদের কাছে পাঠিয়ে দেন। এই ক্ষেত্রে রুগী বলে কি আমার তো পাথর নাই, আর আমার তো এই পাথরের জন্য কোনো সমস্যা নেই, তো আমি এখানে ডাক্তার সাহেব আপনার কাছে পাঠিয়েছি, আমি আসছি, এ নিয়ে কিছু করা লাগবে কিনা। যাক, এই চিকিৎসা আমি পরে বলছি, একটু পরেই। এখন চিকিৎসার যে বিষয়টা, পাথর হলো চিকিৎসা,
এই চিকিৎসাটা কী করতে হবে? চিকিৎসা আসলে পাথর হলে চিকিৎসার অপশন একটাই, যেটা সার্জারি আমরা করার অ্যাডভাইস করে থাকি। সার্জারি সাধারণত আমরা দুইভাবে করি, একটা কেটে করা আর একটা ল্যাপারোস্কোপিক্যালি, যেটাকে আমরা পেটের উপরের অংশে ছিদ্র করি। অধিকাংশ ক্ষেত্রে 4টি ছিদ্র করা হয়, কিন্তু কেউ কেউ আবার 3টি ছিদ্র বা তার কম ছিদ্র করেও প্র্যাকটিস করে থাকেন। তো এটাকে আমরা ল্যাপারোস্কোপিক্যালি রিমুভ করি বা অপসারণ করি। তবে সব ক্ষেত্রেই অপারেশন করা হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে অপারেশন একটু ডিলে করে বা দেরি করে করা লাগে, সেটা আমি বলছি একটু পরেই। তো অপারেশনের যেটা আমি বললাম যে কেটে করা বা মেশিন দিয়ে করা, এখন ল্যাপারোস্কোপিক্যালি যে আমরা অপারেশন করি এটাই ওয়ার্ল্ড ওয়াইড গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকি, মানে সর্বজন সমাদৃত। এখানে ছিদ্র করা হয়, রুগী 12 থেকে 24 ঘন্টা পরেই বাসায় চলে যেতে পারে, তার স্বাভাবিক কাজকর্মে 2-3 দিনের মধ্যেই ফিরে আসতে পারে, ব্যথাও কম হয়, তারপরে খুব বেশি দাগ হয় না, এখানে কাটাছেঁড়া হয় না, রুগী খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে যেতে পারে। এখন কেউ কেউ বলে থাকেন যে সব রুগীর কি আসলেই আপনারা অপারেশন করেন বা করে দেন? আসলে পিত্তথলিতে পাথর থাকলে অনেকে, যেটা বললাম ইনসিডেন্টাল ফাইন্ডিং, অন্য কোনো রোগের কারণে আসছে, আমরা আমাদের কাছে পাঠালো যে এটাকে অপারেশন করা লাগবে কি লাগবে না। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু কথা আছে। যদি তার ডায়াবেটিস থাকে, পাথর আছে পিত্তথলিতে, তখন আমরা তাকে বলি আপনি অপারেশনটা করে দিন। কারণ এক্ষেত্রে ওই পাথর যদি তাকে না ফেলানো হয় বা থেকে যায়, ওখানে ডায়াবেটিস রোগীর সাধারণত ব্যথার অনুভূতি কম থাকে, আবার তার ইনফেকশন হওয়ার প্রবণতাটাও বেশি। যদি পাথরের থেকে ওখানে ইনফেকশন হয়, তবে তার ওই অবস্থায় অপারেশনটা যত সহজ হবে, ইনফেকশন হওয়ার পরে বা ইনফেকশন হয়ে গেলে তার জীবন অনেক সংকটাপন্ন হতে পারে। সে কারণে তার অপারেশন করে নিতে বলি। আবার যদি পিত্তথলিতে অনেকগুলো পাথর থাকে, সেক্ষেত্রে বলি আপনি অপারেশন করে নিন। কারণ এই ক্ষেত্রে কোনো পাথর যদি পিত্তথলি থেকে পিত্তনালীতে চলে আসে, পরবর্তীতে ওটা পিত্তনালীতে আটকে গিয়ে পিত্ত যাওয়ার বাধা সৃষ্টি করে জন্ডিস তৈরি করে, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। সেক্ষেত্রে অপারেশনটা এই অবস্থায় করাটা যত সহজ, ওখানে আরও একটু জটিল হয়ে যায়, রুগীর আরও অনেক দিন থাকা লাগে। অধিকাংশ ক্ষেত্রে আমরা কেটে করি। একটা গেল। আর একটা ক্ষেত্রে আমরা বলি যদি সিঙ্গেল, মানে একটা স্টোনিয়াম অনেক বড় হয়, সেক্ষেত্রেও আমরা বলি পাথর কেটে নেন। তবে কেউ কেউ এখন বলে থাকেন পিত্তথলিতে পাথর আছে, এই পাথর অপারেশন করিয়ে নিতে হবে। এটার কোনো অপশন নেই। এটা ঔষধ দিয়ে সাধারণত কোনোভাবেই এটা গলানো যাবে না। যে পাথর একবার তার পিত্তথলিতে হয়েছে, এটা কোনোভাবেই কোনো ওষুধ দিয়ে গলানো যাবে না। তবে কিছু কিছু রুগীর ক্ষেত্রে আমরা বলি যে আপনি আপাতত অপারেশন করেন না। সেই সকল রুগী যাদের পিত্তথলিতে পাথর আছে, কোনো সাইন সিমটম নেই, কোনো ব্যথা নাই বা অন্য কোনো রকম কোনো সমস্যা করছে না, কিন্তু তার অনেকগুলো প্রবলেম আছে, যেমন তার হার্টের প্রবলেম আছে বা এমন কোনো অসুখ তার শরীরে আছে যাকে অজ্ঞান করলে হয়তো তার জ্ঞান আর ফিরবে না, বা রিস্ক বেনিফিট রেশিও আমরা যেটা বলি, যেটা অপারেশন করলে তার রিস্কটাই বেশি, বেনিফিট কম হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু রুগী আমরা ডিফার করি বা যে বলি যে এটা আপনি অপারেশন না করেও চালিয়ে যান, যদি কখনো ব্যথার সৃষ্টি করে বা আপনার সমস্যা করে তখন আসবেন। তবে কেউ কেউ আবার বলে থাকেন না পাথর হয়েছে, এটাকে অপারেশন করে। তো আর কেউ কেউ বলতে পারেন ডাক্তার সাহেব আমার কি এটা ঔষধ দিয়ে চিকিৎসা করা যায় না? হ্যাঁ, ঔষধ চিকিৎসা আপনার 2-1টা ক্ষেত্রে আমরা বলে থাকি, যেটা পিত্তথলির পাথর হয়ে তার হঠাৎ করে পিত্তথলিতে ইনফেকশন হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাকুট কোলেসিস্টাইটিস। সেক্ষেত্রে আমরা তাকে প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে আসলে আমরা অপারেশন করার কথা বলে থাকি। যদি তার পরে আসে রুগী, সেক্ষেত্রে আমরা
6 সপ্তাহ বা 8 সপ্তাহের একটা চিকিৎসা দিয়ে পরবর্তীতে তার অপারেশন করার কথা বলি। এখন অনেকেই বলে থাকেন আমি কোনো রকম কোনো কিছুই করব না, আমার পাথর থাকলে কি সমস্যা হতে পারে। হ্যাঁ, পাথর থাকলে যেটা আমি বললাম একটু আগেই, যে পাথর যদি কখনো আটকে যায় তাহলে পিত্তথলিতে ইনফেকশন হতে পারে, এটা খুব তীব্র পেটে ব্যথা নিয়ে আসতে পারে, বমি, জ্বর। তখন এটাকে আমরা বলি অ্যাকুট কোলেসিস্টাইটিস। এটা যদি দীর্ঘদিন ধরে থাকে, অল্প অল্প ব্যথা হয়, কিছুদিন পর পর এই ব্যথা নিয়ে বমি নিয়ে আসে, তখন আমরা এটাকে বলি ক্রনিক কোলেসিস্টাইটিস। আবার ওই পাথর আটকে গিয়ে ওখানে পিত্তথলিতে ইনফেকশন হয়ে ওখানে পুরো পিত্তথলিটা পুজে ভরে যেতে পারে, সেটাকে আমরা বলি এম্পাইমা গলব্লাডার। আবার কখনো কখনো দেখা যায় ওখান থেকে পিত্তথলির সমস্ত পিত্ত রস রক্তে মিশে গিয়ে রক্তে শুষে নিয়ে ওখানে পিত্তথলির ভিতরের থেকে এক ধরনের লালা জাতীয় পদার্থ জমে পিত্তথলিটাকে বড় করে দেয়, যেটাকে আমরা বলি মিউকোসিল অফ দ্য গলব্লাডার। কখনো কখনো দেখা যায় পাথর পিত্তথলি থেকে সরে গিয়ে পিত্তনালীতে গিয়ে আটকে গেছে, গিয়ে জন্ডিস তৈরি করে, তখন তাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। এর কারণ হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস, যেটা পিত্তনালীর পাথর। কখনো কখনো পাথর অগ্নাশয় বা প্যানক্রিয়াসের, ওখানে প্যানক্রিয়াসের একটা নালী আছে, ওই নালীর মধ্যে ঢুকে গিয়ে প্যানক্রিয়াসে প্রদাহ করতে পারে, সেটাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস। এটা খুব একটা ভয়াবহ রোগ, অনেকের অনেক কষ্ট দেয়, অনেকের ক্ষেত্রে এটা জীবন ঝুঁকির মধ্যে পড়ে। কখনো কখনো এই পাথর পিত্তনালীতে গিয়ে পিত্তনালীর বিভিন্ন শাখা প্রশাখায় ইনফেকশন করে, যেটাকে আমরা বলি কোলানজাইটিস। এটাও একটা খারাপ রোগ। আবার কখনো কখনো দেখা যায় পাথর খাদ্যনালীতে গিয়ে খাদ্যনালী বন্ধ করে দিয়েছে, যেটাকে বলি আমরা গলস্টোন আইলিয়াস। খাদ্যনালী ব্লক হয়ে যায়, যেখান থেকে মল আর যেতে পারে না। এই কারণেই পাথর থাকলে এরকম সমস্যা হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক দিন পিত্তথলির মধ্যে পাথর থাকার কারণে কেউ কেউ ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। কিন্তু কেউ কেউ আবার বলে থাকে যে যাদের ক্যান্সার হয়েছে তাদের অধিকাংশ ক্ষেত্রে পাথর পাওয়া যায়, পাথরের কারণে ক্যান্সার হয়েছে এরকম কেউ কেউ আবার বিশ্বাস করেন না। তো যাই হোক, দীর্ঘদিন থাকলে পাথর যদি পিত্তথলিতে থাকে তাহলে ক্যান্সার মতো ভয়াবহ রোগ পিত্তথলিতে হতে পারে। এখন যে কথা বলছিলাম যে অপারেশন আমরা যে দুইভাবে করি, একটা কেটে করা, একটা ল্যাপারোস্কোপিক্যালি করা, ছিদ্র করে। এখন কেউ বলে থাকেন যে ডাক্তার সাহেব এই যে আপনি ছিদ্র করে করবেন, এত তো দেখতে পান না, আপনি হাত দিয়ে দেখেন, পাথর তো থেকে যেতে পারে। এই বিষয়ে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে। এই ধারণাটা এইরকম যে এটা আসলে আমরা কেটে করলে যেটা করি, পিত্তথলি থেকে পিত্তনালীতে যাওয়ার একটা ছোট নালী আছে, সেটাকে আমরা বেঁধে দিয়ে পিত্তথলিটাকে আমরা অপসারণ করি। আবার যদি ল্যাপারোস্কোপিক্যালি করি, সেটার ক্ষেত্রে আমরা মেশিনের মাধ্যমে ক্লিপ দিয়ে ওই একই জায়গাতে যেখানে আমরা বেঁধে আসি সেখানে ক্লিপ দিয়ে চলে আসি। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা ওখানে আবার বেঁধেও দিই। দুটোই সিম্পল একই, যে কোনো কোনো ক্ষেত্রে ক্লিপ দিই, কোনো কোনো ক্ষেত্রে আমরা বেঁধে আসি। এখানে পাথর পিত্তথলিতে থেকে যাওয়ার বা অন্য কোথাও থেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, যদি যে নালীটা পিত্তনালীর সাথে গিয়ে আটকেছে ওই নালীটা যদি কিছু অংশ বেশি থাকে, ওইখানে যদি পাথর থেকে থাকে, সেক্ষেত্রে থেকে যেতে পারে, সে সম্ভাবনা খুবই খুবই কম। তো যা হোক, এখন কেউ কেউ বলতে পারে ডাক্তার সাহেব আমার পিত্তথলি আপনি কেটে ফেলবেন, কিডনিতে পাথর হলে তো আপনারা কিডনি কেটে ফেলেন, বা কিডনির নালীতে পাথর হলে তো ওটা কেটে ফেলেন না, পিত্তথলিটা কেন কেটে ফেলবেন? এটা একটা কমন প্রশ্ন, সব অধিকাংশ রুগীরাই করে থাকেন। এটার ব্যাখ্যা এরকম যে পিত্তথলি যদি আমরা কেটে পাথর বের করে নিয়ে আসি, পরবর্তীতে ওই পিত্তথলিতে আবার পাথর হতে পারে। আর পিত্তথলিটা এমন গুরুত্বপূর্ণ অঙ্গ না। আমরা যদি এটা অপসারণ করে ফেলি, 2 মাস 6 মাসের মধ্যে যে পিত্তনালীটা থেকে পিত্ত আসে ওটা একটু বড় হয়ে গিয়ে পিত্তথলিরই মতো কাজ করে। এজন্য পিত্তথলি না থাকলে সাধারণত কোনো সমস্যা হয় না। 2 মাস, কেউ 6 মাসের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায়।
কেউ কেউ আবার বলে থাকেন, ডাক্তার সাহেব আমার এই যে পিত্তথলি অপসারণ করলেন বা সরালেন, আমার কি পরবর্তীতে আবার পাথর হতে পারে? হ্যাঁ, পাথর পিত্তথলি না থাকলে পিত্তথলিতে পাথর হবে না, তবে পিত্তনালীতে আপনার পরবর্তীতে পাথর হতে পারে। সেটার সম্ভাবনা খুবই খুবই কম। এগুলো কিছু কারণ, জন্মগত ত্রুটি বা পিত্তনালীর কিছু ত্রুটির কারণে এরকম কারো কারো ক্ষেত্রে হতে পারে, বা তার শরীরে অন্য কোনো রোগের কারণেও এরকম পাথর হতে পারে। এখন কেউ কেউ আবার কোশ্চেন করে থাকেন বা প্রশ্ন করেন যে আমি যদি অপারেশন করে পাথর ফেলে দিই তাহলে আবার পাথর কেন হবে? যে আপনার যদি যে কারণগুলো আমি বললাম সেই কারণগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আর আপনার হওয়ার সম্ভাবনা থাকে না। যে রোগ আপনার আছে, যে রোগের কারণে আপনার পাথর হতে পারে বা হয়, সে রোগের যদি সঠিক চিকিৎসা নেন সেক্ষেত্রে পাথর হবে না। এখন অনেকেরই বলা বা বলে থাকেন যে ডাক্তার সাহেব কেউ কেউ তো আবার বলেন যে ঔষধের মাধ্যমে এই পাথর নাকি পুরোপুরি গলিয়ে দেওয়া যায়। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কোনো ঔষধে কখনোই পিত্তথলির পাথর গলানো যাবে না। তবে হ্যাঁ, পাথর যাতে আরও বেশি না হয় সেক্ষেত্রে কিছু ঔষধ অনেকে খেতে বলে থাকি আমরা, বা তার কোনো সিমটম যাতে বা তার সমস্যা না করে সেই ক্ষেত্রে আমরা কিছু ঔষধের অ্যাডভাইস করে থাকি বা উপদেশ দিয়ে থাকি। কিন্তু ওষুধ দিয়ে পাথর গলানো যাবে না। তবে সেই ওষুধগুলো অনেক দামি, দীর্ঘদিন খেতে হয়। এই টাকায় অনেকের অপারেশন করা কমপ্লিট হয়ে যায়, দীর্ঘদিনের যে খরচ হয় এই ওষুধ খাওয়ার পর। তবে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি বা ওষুধ দিয়ে থাকি যাদের অপারেশনের ঝুঁকি অনেক বেশি। ওই একটু আগে যেটা বললাম, রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করলে যদি তার রিস্কই বেশি হয়, বেনিফিট কম হয়, সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ওষুধের অ্যাডভাইস করে থাকি। এখন একটা কথা, যে এই রোগের প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? প্রতিরোধের উপায় তো আছেই, যেটা আমি বললাম যে বেশি করে আপনার শাক সবজি খেতে হবে, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, তারপরে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, আমরা এক্সারসাইজ করতে পারি। কেউ যদি পিল খাওয়ার অভ্যাস থাকে তাকে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে। কখনো কখনো হরমোন সমৃদ্ধ কিছু ওষুধ আমরা অ্যাডভাইস করে থাকি, কোনো কোনো রোগের ক্ষেত্রে খাওয়া লাগে, সেগুলো কষাসলি খেতে হবে, সতর্কতার সাথে খেতে হবে। তারপরে তার যদি ওই রকম কোনো রোগ থেকে থাকে, রক্ত কণিকা ভাঙা রোগ থেকে থাকে, সেক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রেই পিত্তথলিটা অন্যভাবে অন্য কোনো রোগের কারণে অপারেশন করা লাগলো, সেক্ষেত্রে পিত্তথলিটা আমরা কেটে ফেলে দিই যাতে পরবর্তীতে ওখানে পাথর না হতে পারে। আবার যে রোগগুলো তার আছে সেগুলোর সঠিক চিকিৎসা করালে তার হয়তোবা পাথর নাও হতে পারে। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই আওয়ার হেলথ টিভির নিয়মিত অনুষ্ঠানে আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলের প্রতি আপনাদের লাইক, কমেন্ট এগুলো দিয়ে আমাদের চ্যানেলকে অ্যাক্টিভ রাখার জন্য নতুন নতুন দর্শকদের বলবো, আপনারা যারা আছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন, যাতে পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদের সামনে নতুন নতুন কিছু তথ্য দিয়ে, নতুন নতুন কোনো রোগের কিছু তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারি। ধন্যবাদ সবাই।